বাবা সাহেব আম্বেদকরকে উপহার দিয়েছেন, তাই বারবার প্রণাম জানাই এই মাটিকে। আজ আমার আলোচ্য বিষয় ভারত ভাগ এবং বাংলা ভাগের কিছু কথা। কেউ কেউ বলেন এই কথা মুসলমানরা নাকি ভারত ভাগের জন্য দায়ী। কারা কতখানি দায়ী আমরা অতি সামান্যভাবে আমরা যদি পর্যালোচনা করি, আমাদের যে ইতিহাস, যে রেকর্ড যদি মিথ্যা কথা না বলে, প্রাক স্বাধীনতা পর্বে আমাদের কোন অঞ্চলে লোক সংখ্যা, কোন ধর্মের মানুষ কেমন ছিল, একটু পয়েন্ট বাই পয়েন্ট আমি বলি। তপশিলি সহ হিন্দু জনসংখ্যার শতকরা হার বাংলায় ছিল 41.5 এবং মুসলমানদের ছিল 54, পাঞ্জাব 26.5 এবং মুসলিম ছিল 57, সিন্ধু 27.1, মুসলিম ছিল 70.7, বেলুচিস্তান শিডিউল কাস্ট এবং হিন্দু 08 অর্থাৎ অনলি 8% এবং মুসলিম 87.5%। আর বাংলা প্রদেশের কথা যদি আমরা আলাদা করে বলি, আমাদের ডিভিশন ছিল বর্ধমান ডিভিশন, প্রেসিডেন্সি ডিভিশন, রাজশাহী ডিভিশন, ঢাকা ডিভিশন, চট্টগ্রাম ডিভিশন। বাংলা প্রদেশ ঠিক এইভাবে প্রথমে আমি বলবো হিন্দু তথা তপশিলীদের জনসংখ্যা, পরবর্তীকালে আমি বলবো মুসলমানদের জনসংখ্যা। বর্ধমানে ছিল হিন্দুদের 78.98 এবং মুসলমানদের 13.90, প্রেসিডেন্সি বিভাগে 53.70 এবং মুসলমানদের 44, মুসলিম 56, রাজশাহী 30.51, মুসলিম 62.52, ঢাকা বিভাগ 27.70 এবং মুসলিমদের ছিল 71.59, চট্টগ্রামে 20.70 হিন্দুদের এবং মুসলমানদের 75.40। এইভাবে বিভক্ত থাকা সত্ত্বেও মুসলমানরা কিন্তু তখনও আন্দোলন করেনি যে আমরা স্বতন্ত্র হয়ে যাব। যে কংগ্রেস স্বাধীনতা আন্দোলন করেছিল, সেই কংগ্রেসই প্রথমে 1947 সালের এপ্রিল মাসে কলকাতার সিংহি পার্কে অধিবেশনে প্রথমে সিদ্ধান্ত নিলেন দেশটা ভাগ করা দরকার। কেন দরকার সে পুরনো ইতিহাস আপনারা আগে শুনেছেন। তারা বললেন ভাগ করা দরকার। যখন এই সিদ্ধান্ত হলো দেশ ভাগ করতে হবে, তখন মুসলিম লীগ ভাইসরয়ের কাছে গিয়ে, মাউন্টব্যাটেনের কাছে গিয়ে বললেন, দেখুন, দেশ যদি ভাগ করতে হয় তাহলে কিন্তু মুসলমানদের জন্য স্বতন্ত্র দেশ আমাদের দিতে হবে। মাউন্টব্যাটেন প্রথম এই কথাটা শুনলেন যে মুসলিম লীগ বলছে দেশ যদি ভাগ করতে হয় তাহলে মুসলিম লীগের জন্য স্বতন্ত্র দেশ আমাদের চাই। মাউন্টব্যাটেনের কাছে মুসলিম লীগ যখন এই বক্তব্য রাখছে, তার পরপরই বাংলার শ্যামাপ্রসাদ মুখার্জি, বাংলার রাজ্যপাল ফ্রেডারিক বরোজ, তার কাছে গিয়ে বলছে ওরা যদি মুসলমানদের জন্য স্বতন্ত্র রাজ্য দাবি করে, আমরা বাংলা ভাগ করতে চাই। আমরা দাবি করব দেশ যদি ভাগ হয় বাংলাও ভাগ হবে। মাউন্টব্যাটেনের কাছে দুটো প্রস্তাব, একটা প্রস্তাব দেশ ভাগ, আর শ্যামাপ্রসাদ মুখার্জি বলছে বাংলা ভাগ চাই। মাউন্টব্যাটেন বলে মহা মুশকিল, এখন আমি কোন সিদ্ধান্ত নেব? মাউন্টব্যাটেন একা কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। 1947 সালের 2রা জুন নিজের বাড়িতে মিটিং ডাকলেন। ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক নেতাদের ভিতর যারা সর্বাপেক্ষা দামি তাদের ডাকলেন মাউন্টব্যাটেন নিজের বাড়িতে। ডেকে বললেন যে দেখুন, ভারতবর্ষ ভাগের প্রস্তাব এসছে, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? কাকে কাকে ডাকলেন? কংগ্রেসের পক্ষ থেকে পণ্ডিত জওহরলাল নেহেরু, অন বিহাফ অফ কংগ্রেস পণ্ডিত জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, আচার্য কৃপালনী, অন বিহাফ অফ মুসলিম লীগ মিস্টার মোহাম্মদ আলী জিন্না, মিস্টার লিয়াকত আলী খান, মিস্টার আব্দুর রব নিস্তার, আর শিখ জনগোষ্ঠীর পক্ষ থেকে সর্দার বলদেব সিং। এই 7 জন ব্যক্তিকে ডাকলেন আমাদের মাউন্টব্যাটেন তার বাড়িতে, যে দেশ ভাগ করা যায় কিনা। বাবা সাহেব আম্বেদকরকে ডাকেনি। এত বড় তপশিলি অবহেলিত মানুষ, জনগোষ্ঠীর প্রতিনিধি বাবা সাহেব আম্বেদকর, তাকে ডাকা হলো না দেশ ভাগের সময়ে। এবং মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল, তাকেও ডাকা হলো না দেশ ভাগ করা হবে কি না। এই 7 জন ব্যক্তিকে ডেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে দেশ ভাগ করা যাবে কি না। এই 7 জন আবার একটা গণতান্ত্রিক পদ্ধতির কথা মাউন্টব্যাটেনকে বললেন যে দেখুন, আমরা 7 জনে তো বলতে পারি না, তবে বাংলা ভাগের ক্ষেত্রে আমরা একটা সাজেশন আপনাকে রাখতে পারি। হোয়াট ইজ ইউর সাজেশন? বলে বাংলা অ্যাসেম্বলিতে যত মেম্বার আছেন
এমএলএ বা এমএলসি যারা আছেন, তার হিন্দু মাইনরিটি, হিন্দু যারা অধ্যুষিত যে সমস্ত মেম্বার এবং মুসলমান অধ্যুষিত মেম্বার, তাদের নিয়ে আলাদা আলাদা করে মিটিং করা হোক। যে সমস্ত জেলার মুসলমানরা সংখ্যায় বেশি, সেই সমস্ত জেলার এমএলএরা একসঙ্গে মিটিংয়ে বসবেন। যে কয়টা জেলার হিন্দুরা বেশি, সেই কয়টি জেলার হিন্দু মুসলমান মিলে মিটিংয়ে বসবে। এই দুই মিটিংয়ের সিদ্ধান্ত অনুসারে যদি কোনো মিটিং বলে যে দেশ ভাগ হবে, তাহলে মেনে নেওয়া হবে। সেই মিটিংটা কিভাবে হলো তখন আপনারা দেখুন। তখন 1947 সালে বাংলা অ্যাসেম্বলিতে 225 জন মেম্বার ছিলেন। বাংলা অ্যাসেম্বলিতে ছিলেন 225 জন মেম্বার। তখন ভাগ করা হচ্ছে যে কোন কোন জেলায় হিন্দুরা বেশি, কোন কোন জেলায় মুসলমানের সংখ্যা বেশি। হিন্দু জেলাগুলো যেখানে বেশি ছিল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, 24 পরগনা, খুলনা, জলপাইগুড়ি, দার্জিলিং, এই 11টি জেলায় হিন্দুর সংখ্যা বেশি। এবং এই 11টি জেলার অ্যাসেম্বলির মোট সংখ্যা হলো 80 অ্যাসেম্বলি মেম্বার হলেন 80 জন। এই 80 জনের ভিতর হিন্দু 54 জন, মুসলমান 21 জন, অ্যাংলো ইন্ডিয়ান 4 জন, ভারতীয় খ্রিস্টান 1, হিন্দু 54, মুসলিম 21, অ্যাংলো ইন্ডিয়ান 4, ভারতীয় খ্রিস্টান 1, টোটাল 80 মেম্বার অফ অ্যাসেম্বলিজ। বেঙ্গলে এই 11টি জেলার, এই অ্যাসেম্বলির এই 80 জন এমএলএরা এক জায়গায় বসলেন এবং বলা হয়েছিল হিন্দু অধ্যুষিত অঞ্চলের এমএলএরা যেদিন মিটিং করবে, সভাপতিত্ব করবেন একজন হিন্দু। সেই মিটিংয়ে সভাপতি করেছিলেন বর্ধমানের মহারাজা উদয়চাঁদ মহাতাব। বর্ধমানের মহারাজা উদয়চাঁদ মহাতাব, তার সভাপতিত্বে 11টি জেলার 80 জন এমএলসি মিটিং করছেন বাংলা ভাগ হবে কিনা। সেই মিটিংয়ে বিশিষ্ট হিন্দু যারা উপস্থিত ছিলেন, বিশিষ্ট হিন্দু, তাদের কয়েকজনের নাম আমরা পেয়েছি। হিন্দুদের পক্ষে ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, মহারাজ উদয়চাঁদ মহাতাব, মুকুন্দ বিহারী মল্লিক, রতনলাল ব্রাহ্মণ, জ্যোতি বসু। আর মুসলমানদের পক্ষে উপস্থিত ছিলেন মিস্টার এইচ.এস. সুরাবর্দী, এম.এ. ইস্পাহানি, আব্দুল হোসেন, আব্দুর রহমান, মুশারফ হোসেন। বিশিষ্ট মুসলমানদের মধ্যে এই কয়জন, বিশিষ্ট হিন্দুদের মধ্যে এই কয়জন। ভোট হলো, কে কাকে ভোট দিয়েছে আমরা জানি না, আমার ইতিহাসে লেখা নেই। দেশ ভাগের পক্ষে কে ভোট দিয়েছে, বিপক্ষে কে ভোট দিয়েছে আমরা বলতে পারছি না। হিন্দুদের পক্ষে এরা ছিলেন, মুসলমানদের পক্ষে এরা ছিলেন। ভোটের রেজাল্টটা এবার শুনুন। বাংলা ভাগের পক্ষে 58, বাংলা ভাগের বিপক্ষে এগেইনস্ট 21 জন। ভালো করে মনে রাখবেন, হিন্দু অধ্যুষিত জেলার এমএলএরা 80 জন এক জায়গায় বসে ভোট দিয়েছেন। বাংলা ভাগের পক্ষে 58 জন, বাংলা ভাগের বিপক্ষে 21 জন। একজন এমএলএ মনে হয় অনুপস্থিত বা নীরব ছিলেন। এইবার চলুন মুসলমান অধ্যুষিত জেলাগুলিতে। মুসলমান অধ্যুষিত জেলা 16টি: চট্টগ্রাম, নোয়াখালী, ত্রিপুরা, বাকরগঞ্জ, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, মুর্শিদাবাদ, নদিয়া, বগুড়া, দিনাজপুর, মালদা, পাবনা, রাজশাহী, রংপুর। এই 16টি জেলায় মোট জনসংখ্যার অ্যাসেম্বলির মেম্বারের সংখ্যা 145 জন। এই 16টি জেলা মুসলিম অধ্যুষিত। টোটাল মেম্বার 145। সেই টোটাল মেম্বারের ভিতরে মুসলিম 103, হিন্দু 41, ইন্ডিয়ান খ্রিস্টান 1, মুসলমান 103 জন, হিন্দু 41 জন, ভারতীয় খ্রিস্টান 1 জন, টোটাল 145 জন। ওখানে গেল 80 জন, আর এরা হলো 145 জন। এই 145 জন এখন ভোটাভুটি হচ্ছে। রেজাল্ট পরে বলছি। কোন বিশেষ বিশেষ হিন্দু এবং কোন বিশেষ বিশেষ মুসলমান নেতা উপস্থিত ছিলেন একবার শুনুন। হিন্দু বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে এই ভোটাভুটিতে উপস্থিত ছিলেন দ্বারিকানাথ বারুরি, নগেন্দ্র নারায়ণ রায়, মহারাজা গিরিশচন্দ্র নন্দী, সতীশ চক্রবর্তী, ভোলানাথ বিশ্বাস, হারানচন্দ্র বর্মন, গয়ানাথ বিশ্বাস, কিরণ শঙ্কর রায়, ধীরেন্দ্রনাথ দত্ত, নেলি সেনগুপ্তা, প্রমথরঞ্জন ঠাকুর, পিয়ার ঠাকুর। আর মুসলমান নেতৃস্থানীয় ব্যক্তিদের ভিতর ছিলেন এ.কে. ফজলুল হক, মোহাম্মদ আলী, নুরুল আমিন, আহমদ হোসেন, শামসুদ্দিন আহমদ। আরও অনেকে ছিলেন,
145 জনের ভিতরে বিশেষ ব্যক্তি এই কয়জনের নাম আমরা ইতিহাসে খুঁজে পেয়েছি। এখন ইলেকশনের রেজাল্টটা দেখুন, 145 জনের ভিতরে সেখানে 4 জন সেখানে অ্যাবসেন্ট বা ভোট দেননি। বাংলা ভাগের পক্ষে ভোট দিচ্ছেন 34 জন, বাংলা ভাগের বিপক্ষে ভোট দিচ্ছেন 106 জন। এগেইনস্ট পার্টিশন 106। মুসলমান অধ্যুষিত অঞ্চলের এমএলএদের ভিতর এগেইনস্ট পার্টিশন 106 আর ফর পার্টিশন অনলি 34। আগে সিদ্ধান্ত হয়েছিল যদি এই দুই বিভাগের ভিতর থেকে হিন্দু অধ্যুষিত জেলাগুলি এবং মুসলমান অধ্যুষিত জেলাগুলির ভিতর কোনো একটি বিভাগে যদি বাংলা ভাগের পক্ষে একজনও বেশি রায় দেয় তাহলে দেশভাগ হবে। মুসলমান অধ্যুষিত অঞ্চলের ভিতরে দেশভাগের পক্ষে তারা ভোট দেয়নি, হিন্দু অধ্যুষিত অঞ্চলে দেশভাগের বিপক্ষে ভোট দিয়েছে। 34 আর 140 হয়, 5 জন অনুপস্থিত ছিলেন অথবা ভোট দেয়নি। এর পরেও কি বলা যায় মুসলমানরা আমাদের দেশ ভাগ করেছে? এ খতিয়ান ইতিহাস যদি মিথ্যে কথা না বলে কে অস্বীকার করবে? গণতান্ত্রিক পদ্ধতিতে একদিন দেশ ভাগ হয়েই গেল। আজ আমরা কাউকে অপরাধী করতে পারি না। দেশভাগ হয়ে যাওয়ার পর আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিবৃন্দ তারা অধিকার জানিয়েছিলেন। পণ্ডিত জওহরলাল নেহরুকে বলেছিলেন আপনারা কি কাজটা করলেন, গান্ধীজিকে বলেছিলেন আপনারা কি কাজটা করেছিলেন। গান্ধীজি প্রথমে বলেছিলেন ইন্ডিয়া উইল বি ডিভাইডেড ওভার মাই ডেড বডি। ইন্ডিয়া যদি ভাগ হয় তাহলে আমার এই মৃতদেহের উপর দিয়ে ভাগ হবে। ইন্ডিয়া যখন ভাগ হচ্ছে, গান্ধীজি বহল তবিয়াতে বেঁচে আছেন, কখনো একটু অসুস্থতা হননি, ডেড বডির উপর দিয়ে ভাগ হয়। যে সকল বাস্তুচ্যুত মানুষ আর্থিক অনটনের মধ্যে অবর্ণনীয় কষ্ট ভোগ করছে, এখনো করছেন, আমরা তাদের সকলকে পুনর্বাসন দেবার জন্য উদ্বিগ্ন। সর্দার বল্লভভাই পটেল বলেছিলেন যাদের সঙ্গে আমাদের রক্ত মাংসের সম্পর্ক, যারা একত্রে আমাদের সঙ্গে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন, যেহেতু তারা একটি সীমারেখার উপরে, সেই জন্য হঠাৎ তারা আমাদের কাছে বিদেশি হয়ে যেতে পারে না। দক্ষিণ আফ্রিকায় বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরা আফ্রিকা নাগরিক হওয়া সত্ত্বেও আমরা এখনো তাদের সাহায্য করার চেষ্টা করি। তাদের যদি আমাদের কাছে দাবি করার অধিকার থাকে তাহলে অপর অংশে যারা আটকে রয়েছে তারা সুনিশ্চিতভাবে আমাদের কাছে দাবি করবে। গান্ধীজি যখন বেঁচে আছেন তখন গান্ধীজি বললেন হিন্দু ও শিখ যারা আটকে আছে তারা যদি আর ওখানে থাকতে ইচ্ছা না করেন তাহলে সম্ভাব্য যে কোনো উপায়ে এখানে চলে আসতে পারেন এবং সেক্ষেত্রে কাজ হবে তাদের জীবিকার জন্য কর্মসংস্থান, তারা যাতে জীবনে স্বাচ্ছন্দ্যময় জীবন ফিরে পায়। এই তো ভারত ভাগের ইতিহাস। ভাগ করেছিল কারা? ব্রাহ্মণ্যবাদী মানুষ, মুসলিমরা নয়। কেন ভাগ করেছিল? বাংলা যদি ভাগ না হতো তাহলে প্রধানমন্ত্রী হতো মুসলমান, স্বরাষ্ট্রমন্ত্রী হতো শিডিউল কাস্ট। বাংলা যদি ভাগ না হতো তাহলে বাংলার গৌরব বহন করতো মুসলমান আর খ্রিস্টানে। বিফোর পার্টিশন আপনারা জানেন যে 3 জন প্রধানমন্ত্রী হয়েছিলেন, 3বারই মুসলমান। এই বর্ণবাদী মানুষের তারা চমকে গেল, একই রে বাবা, বাংলায় চিরকাল ধরে এখানে লক্ষণ সেনের রাজত্বের আমরা চিরকাল মুসলমানের অধীনে থাকবো? ইট ইজ কোয়াইট ইম্পসিবল। কার মাথায় এই বুদ্ধি আসলো? শ্যামাপ্রসাদ মুখার্জি বললেন না, বাংলা ভাগ করতে হবে। কেন ভাগ করতে হবে? আমাকে রাজা হতে হবে। রাজা হওয়ার জন্য বাংলা ভাগ করলেন। আজ তাদের রাজা হওয়ার জন্য, তাদের অবসর বিনোদনের জন্য, তাদের আনন্দের জন্য দেশটা ভাগ করলো। আজকে আমার মানুষ পথে ঘাটে প্রান্তরে প্ল্যাটফর্মে তারা ভিখারির মতো জীবন যাপন করছে। আজ আমাদের কর্তব্য আছে না? আমাদের কর্তব্য আছে। দেশের 85% মালিক আমরা। আজকে সেই পার্টিশনের বিরুদ্ধে আন্দোলন করতে পারি। তারা আমাদের নাগরিকত্ব দেয়নি, তার বিরুদ্ধে আন্দোলন করতে পারি। তারা আমাদের পুনর্বাসন দেয়নি, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করতে পারি। আন্দোলন করতে হবে। যে কোনো পরিস্থিতিতে দেশভাগ হয়ে যেতে পারে, কিন্তু আমরা কি নীরবে চুপ করে বসে থাকতে পারি? ইট ইজ নট আওয়ার ডিউটি। আমাদের একমাত্র পথ সংগ্রাম। বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন দেশভাগ হয়ে যাওয়ার সময় যে দিস স্বরাজ ইজ দেয়ার স্বরাজ, উই আর স্টিল স্লেভস।
এই স্বরাজ তাদের স্বরাজ। আমরা যে দাস ছিলাম আমরা এখনো সেই দাস আছি। ইফ ইউ ওয়ান্ট টু লিভ অ্যাজ হিউম্যান বিইং ইউ মাস্ট স্ট্যান্ড অন ইউর ওন লেগ। যদি মানুষের মতো বাঁচতে তোমরা চাও নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করো। বাবা সাহেবের সেই বাণী যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি, তাহলে আজকে উদ্বাস্তুদের নিয়ে যে ছিনিমিনি খেলা হচ্ছে, আজকে বামসেফের উদ্যোগে যে উদ্বাস্তু আন্দোলনের কথা আমরা বলছেন, যে নাগরিকত্ব বিল নিয়ে আজকে মহাসংকটে ফেলেছে, দেশ ভাগ করলে তোমরা আজকে আমরা বিচ্ছিন্ন হবে, সমস্ত ভারতবর্ষের প্রান্তর থেকে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছে ভিখারির মতো, তারপরেও তোমরা বলছো ইউ হ্যাভ নো রাইট টু লিভ ইন ইন্ডিয়া। ভারতবর্ষে বাস করা তোমাদের কোনো অধিকার নেই, বিকজ ইউ হ্যাভ নো সিটিজেনশিপ। হোয়াট ইজ দিস? কে দেশ ভাগ করেছিল? কার উদ্যোগে দেশ ভাগ করেছিল? কে চাইছে সিটিজেনশিপ? কি অধিকার আছে তোমার সিটিজেনশিপ চাওয়ার? আমরা আজকে দাবি করতে পারি না? পারি। তার জন্য সংগ্রাম, জীবনপণ সংগ্রাম। ভারতবর্ষের এই পার্লামেন্টের ভিতরে 1/4 মেম্বার, আমার প্রতিনিধি, ওই অ্যাসেম্বলি আইনসভার ভিতরে 1/4 মানুষ আমার। তারা কথা বলে না। কোন রাজনৈতিক দলের থেকে তাদের আমরা পাঠিয়েছি? কেন তারা কথা বলে না? এই রাজ্যসভায় পাশ হয়ে গেল নাগরিকত্ব বিল, একজন এমএলএ এমপি পদত্যাগ করেনি। কি জন্য তাদের আমরা পাঠিয়েছি? হোয়াট ইজ দেয়ার ডিউটি? আমাদের এখন নিজস্ব প্রতিনিধি নিজেদের পছন্দ করতে হবে, স্বতন্ত্র আন্দোলন গড়ে তুলতে হবে। যে মানুষটা পার্লামেন্টে গিয়ে কথা বলতে পারে, যে মানুষটা অ্যাসেম্বলিতে গিয়ে কথা বলতে পারে, প্রতিরোধ করতে পারে, বিক্ষোভ করতে পারে, আন্দোলন করতে পারে, সংগ্রাম করে অধিকার আদায় করতে পারে, সেই মানুষটাকে আমরা পার্লামেন্টে পাঠাবো। অন্য কাউকে পাঠাতে আমরা চাই না। আমরা ভিক্ষাবৃত্তি করতে রাজি আছি না। আপনারা সাবধান হন। পলিটিক্যাল পাওয়ার, ক্যাপচার দ্য পলিটিক্যাল পাওয়ার। বাবা সাহেব কি বলেছেন? মহারাষ্ট্রে এসেছি, বাবা সাহেব ছাড়া কোনো কথা নেই। ক্যাপচার দ্যাট পলিটিক্যাল পাওয়ার ফর ইউর ইমানসিপেশন। যদি এই জাতি রক্ত মাংসে তেজ বীর্য থেকে থাকে, আসুন সবাই সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি। আমাদের হারিয়ে যাওয়া অধিকার আমরা যে কোনো মূল্যে আমরা উদ্ধার করলো বাবা সাহেবের প্রচেষ্টায় এবং সাংগঠনিক শক্তিতে। আমাদের হারিয়ে যাওয়া অধিকার, আমরা মানুষের মতো বাঁচতে চাই। কেননা ভারতবর্ষের বৃহত্তম সংখ্যক নাগরিক আমরা কেন ভৃত্য হয়ে থাকবো? 15 জন মানুষ আমাদের কেন শাসন এবং শোষণ করবে 85 জন মানুষকে? অতএব আসুন আমরা সাংগঠনিকভাবে আন্দোলন শুরু করি। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে উদ্বাস্তু সমস্যা, তপশিলি সমস্যা, মূল নিবাসী সমস্যা, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। জয় ভীম, জয় ভারত।